আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের আলোচিত ইসলামী বক্তা জনাব মামুনুল হক। তাকে চেনেন না আমাদের এই বাংলাদেশে খুব কম লোক আছেন। প্রচুর সুনাম আছে, সুখ্যাতি আছে, পারিবারিক ঐতিহ্য আছে, আবার একই সঙ্গে দুর্নাম আছে, বদনাম আছে। আমরা সবাই ভালো-মন্দ মিলিয়ে মানুষ। কিন্তু তার দুটো চরিত্র রয়েছে। তিনি যখন মঞ্চে উঠেন, বক্তব্য দেন, বিশেষ করে বায়তুল মোকাররমের সামনে কিংবা কোনো ওয়াজের মাহফিলে তিনি খুব জোরে, জোরে কথা বলেন। ভীষণ রকম জোরে, জোরে কথা বলেন এবং তার সেই কথাবার্তা শুনলে আপনার কাছে মনে হবে এই মানুষটি একটি জিহাদি, জঙ্গি প্রকৃতির মানুষ। কিন্তু আপনি যদি কাছাকাছি তার সঙ্গে কথা বলেন, তার সঙ্গে যদি আপনার বন্ধুত্ব থাকে, এক টেবিলে বসে আপনারা খানাপিনা করেন, তাহলে তার নম্রতা, বিনয় এবং ভদ্রতা আপনি মুগ্ধ হবেন। তার সঙ্গে আমার কখনো পরিচয় হয়নি, কথা হয়নি। কিন্তু তার যারা কাছাকাছি তাদের অনেকের কাছে আমি এই কথাগুলো শুনেছি। দ্বিতীয় শুনেছি যে হাদিসের একজন মশহুর ব্যাখ্যাকারী, তারপর হাদিস বিশারদ যাকে বলা হয় শাইখুল হাদিস হিসেবে ছাত্রদের কাছে তার যে সুনাম এবং সুখ্যাতি, এটা বাংলাদেশে অল্প কয়েকজন হাতে গোনা আছে। এখন যেমন বাংলাদেশের যিনি ইমামুল যাকে বলে আজম, বায়তুল মোকাররমের যিনি এখন ইমাম হয়েছেন, তিনি এরকম অখ্যাত ছিলেন। কিন্তু ইসলামী অঙ্গনে তার যে প্রসিদ্ধি, তার যে সুনাম এবং সুখ্যাতি একজন আলেম হিসেবে, হাদিস বিশারদ হিসেবে, এটি বাংলাদেশে দ্বিতীয় এরকম সম্মানিত ব্যক্তি নেই। মামুনুল হকের সঙ্গে আর বায়তুল মোকাররমের খতিব সাহেবের মধ্যে ডিফারেন্স হলো যে বায়তুল মোকাররমের খতিব সাহেব অরাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু হাদিসের যে ইলম, সেই ইলমের দিক থেকে মামুনুল হককে আপনি কোনো অবস্থাতেই পেছনে ফেলতে পারবেন না। এগুলো এক। ২ নম্বর হলো যে ছাত্রদেরকে পড়ানো, টিচিং ক্যাপাবিলিটি। যেমন আমাদের আব্দুল্লাহ আবু সাইদ স্যার আছেন, খুব ভালো শিক্ষক। তারপরে আরও অনেক খুব নামকরা শিক্ষক যারা ক্লাসে যখন যান মন্ত্রমুগ্ধের মতো ছাত্রছাত্রীরা তাদের কথা শুনে এবং অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও চলে আসে। তো মামুনুল হক তার ছাত্রদের কাছে ঠিক ওইরকম জনপ্রিয়, এরকম আমি শুনেছি। এবং তার সাথে আরও একজন এরকম জনপ্রিয় আছেন, যেমন মুফতি হারুন এজাহার। বাইরে থেকে আপনি যতই বলেন না কেন, চট্টগ্রামে মুফতি হারুন এজাহার তিনিও অত্যন্ত মেধাবী এবং তার ছাত্রদের কাছে ভীষণ রকম জনপ্রিয়। তো এটা গেল ২ নম্বর, ছাত্রদের কাছে জনপ্রিয়। ৩ নম্বর হলো তিনি অর্থনৈতিকভাবে অন্য হুজুরদের মতো অসচ্ছল নন। তার বাবা যথেষ্ট ধনসম্পদ রেখে গেছেন তাদের জন্য। তারা এই সমাজের উচ্চবিত্ত শ্রেণী, তাদেরই মতো টাকা পয়সার মালিক। এরপরে হলো তাদের যে ব্লাড লাইন। তো তার বাবা আল্লামা আজিজুল হক, যাকে বাংলাদেশের প্রথম শাইখুল হাদিস বলা হয়। তো এই যে শাইখুল হাদিস, হাদিস গ্রন্থের যে প্রথম সংকলন, এটি তার বাবা করেছেন। এবং তিনি বাংলাদেশে যে কয়জন প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন যারা ইসলামিস্ট হওয়া সত্ত্বেও রাজনীতিতে এসেছেন, যেমন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মামুনুল হকের বাবা, তারপরে হাফিজি হুজুর সাহেব ছিলেন। ওনারা সবাই খুব এমিনেন্ট পলিটিশিয়ান ছিলেন। মাওলানা মহিউদ্দিন খান মাসিক মদিনার যে সম্পাদক, এদের যে প্রজ্ঞা, মেধা, মাওলানা মহিউদ্দিন খান, আপনি তাদের সঙ্গে না মিশলে বুঝতে পারবেন না যে মেধা কাকে বলে। আমরা হয়তো সলিমুল্লাহ খানের সেই মুখস্থ বিদ্যা দেখে বা তার কথা শুনে আমরা মুগ্ধ হয়ে যাই। আব্দুল্লাহ আবু সাইদকে আমরা মনে করি যে অনেক পণ্ডিত ব্যক্তি, কিন্তু মাওলানা মহিউদ্দিন খান সাহেবদের মতো মানুষ, তারপরে বায়তুল মোকাররমের যে খতিব ছিলেন উবায়দুল্লাহ সাহেব, খতিব উবায়দুল্লাহ সাহেব, এদের মতো মানুষ, তারপরে প্রয়াত সাংবাদিক অধ্যাপক আব্দুল গফুর, অধ্যাপক দেওয়ান মোহাম্মদ তাজরফ, অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ তাজরফ, প্রিন্সিপাল আবুল কাশেম, এই সমস্ত মানুষকে বলা হতো ইসলামিক দার্শনিক, ইসলামিস্ট এবং ইসলামিক দার্শনিক। অনেকটা সেই প্রাচীন জমানাতে আপনি যদি সক্রেটিস, অ্যারিস্টটলদের কায়দায় আমাদের যেখানে জাবির ইবনে হায়ান, তারপরে ইবনে কাসির, তারপর
সেই ইবনে সিনা, আল রাজি এই প্রমুখ ইসলামিক স্কলারদের তৈরি হয়েছিল। ঠিক এই আমাদের এই বাংলাদেশে ৬০-এর দশকে ৫০-এর দশকে অনেক ইসলামিক স্কলার ছিলেন। কাজী আব্দুল ওয়াদুদ নামে একজন ইসলামিক স্কলার ছিলেন। তার লেখাগুলো না পড়লে বুঝতে পারবে না যে এই বাংলাদেশে এমন রত্ন ছিল। এই যে বদরুদ্দীন ওমর নাস্তিক ছিলেন, তার বাবা আবুল হাশিম যে কত বড় পণ্ডিত ছিলেন। এখনকার যারা বড় বড় ইসলামী বক্তা রয়েছেন, আবুল হাশিমের মানে কদমের কাছে, পায়ের কাছে বসে ইসলাম শিক্ষা গ্রহণ করতে পারলে তারা নিজেদেরকে ধন্য মনে করতেন। এরকম ইসলামিক স্কলার ছিলেন। তো এগুলো একটা ব্লাড লাইন থাকে। পরিবার হলো শিক্ষার সবচেয়ে একটা বড় বিষয়। একটা লোক পরিবার থেকে যদি না শিখে দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে তাকে শেখাতে পারে না। সেই অর্থে আল্লামা আজিজুল হক সাহেবের যে ছেলে মামুনুল হক, তার যে শিক্ষা, সেই শিক্ষা নিয়ে উচ্চাশা যারা পোষণ করবেন না বা তাকে তার শিক্ষা দীক্ষার ক্ষেত্রে যারা হেয় মনে করবেন, এরা মূলত মূর্খ প্রকৃতির মানুষ। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। একবারে সর্বশেষ যেটা হলো, রাজনীতির ময়দানে তিনি যথেষ্ট ত্যাগ স্বীকার করেছেন, জেল খেটেছেন, জুলুম অত্যাচার সহ্য করেছেন। আওয়ামী লীগের সঙ্গে একটা সময় তার সম্পর্ক ভালো ছিল, একটা সময় সম্পর্ক খারাপ হয়ে যায়। সেই সম্পর্ক খারাপ হওয়ার কারণে তার চরিত্রে আওয়ামী লীগ যে কালিমা লেপন করার চেষ্টা করেছে, এটি করে আল্লাহর গজব নাজিল হয়ে গেছে। অনেক আলেম ওলামা, আপনি ওই একজন যাকে বলা হয় শিশু হুজুর, মানে নেত্রকোনা বাড়ি, তাকে ধরে নিয়ে তার সাথে মেয়েদের ছবি তুললো। তারপর এই যে মামুনুল হকের বিবাহিত স্ত্রী, তার স্ত্রীকে নিয়ে কী একটা কলঙ্ক তৈরি করলো, স্ত্রীকে দিয়ে মামলা করালো তার বিরুদ্ধে। এই জিনিসগুলো আসলে আসমানের মালিক বেজার হয়ে যায়। যেখানে অবাধ যৌনতা এখন মানে গর্বের বিষয়, যেখানে মদ্যপান করা, প্রকাশ্যে সেক্স করা, আমাদের এই সমাজে আপনি হাই সোসাইটিতে, আপার সোসাইটিতে গিয়ে দেখেন, মানে এই জিনিসগুলো যা হচ্ছে মানে ধনী এলাকাগুলোতে, সেই তুলনায় এই সমাজে একজন বিয়ে করেছেন, তারপর শেষে তার স্ত্রীকে নিয়ে কোনো একটা রিসোর্টে বেড়াতে গেছেন এবং সেখানে তাকে শারীরিকভাবে যে লাঞ্ছিত করা হয়েছে, যারা যারা করেছে সবাই কিন্তু এখন অভিশপ্ত বা অভিশাপের মধ্যে পড়েছেন। এনিওয়ে, তো সেই মামুনুল হক এবারে নির্বাচনে আসলেন। নির্বাচনের সময়টা তো তিনি বেশ আনপ্রেডিক্টেবল ছিলেন। একবার বিএনপির সঙ্গে যেতে চাইলেন, আবার জামাতের সঙ্গে থাকলেন, এমনকি চরমোনাইয়ের সাথেও তার হতে পারত। আকীদাগত দিক থেকে চরমোনাইয়ের সঙ্গে যদি তিনি থাকতেন, তাহলে হয়তো তার ভোট হতো। এনিওয়ে, তিনি এখানে বিএনপির সঙ্গে না গিয়ে জামাতের সঙ্গে গেলেন। তো সেক্ষেত্রে মোহাম্মদপুরে যে আসনটি, সেই আসনটি সব দিক থেকে তার জন্য উপযুক্ত ছিল। এখানে তার এবং তার পরিবারের অনেকগুলো মাদ্রাসা আছে। এর বাইরে তারা যে আকীদা অনুসরণ করে, সেই আকীদার যে অসংখ্য মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন খানকা, মোহাম্মদপুরের পুরো এলাকাটা ভরা। এখানে মোহাম্মদপুর একটা মানে যাকে বলা হয় জটিল এলাকা, এবং এই জটিল এলাকাতে আওয়ামী লীগের প্রচণ্ড মানে এখানে শক্তিমত্তা রয়েছে। এখানে আন্ডারওয়ার্ল্ডের অনেক কিছু হয়। তো এই সব জিনিসগুলো মামুনুল হক সাহেবের মুখস্থ। তো সেই অর্থে তিনি যখন নির্বাচনে দাঁড়ালেন এবং তার প্রতিপক্ষ যখন একেবারে নবীন একজন রাজনীতিক ববি হাজ্জাজ, তিনি আসলেন, তাও আবার তার নিজের দলকে বিলুপ্ত করে তিনি যখন বিএনপিতে আসলেন, তখন মামুনুল হক ধরে নিলেন যে এটা কোনো প্রতিযোগিতাই হবে না। এখানে হয়তো যাকে বলা ববি হাজ্জাজের জামানতও বাজেয়াপ্ত হতে পারে। এর কারণ হলো ওই আসনটি দীর্ঘদিন ধরে আব্দুল সালাম সাহেব, এখন যে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত হয়েছেন, তো তাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে, এভাবে একটা সিদ্ধান্ত ছিল। তো সিদ্ধান্ত হওয়ার পরে পরবর্তীতে সালাম সাহেবকে অফ করে দিয়ে বিএনপি সিদ্ধান্ত দেয় যে ওখানে মামুনুল হক সাহেবকে মনোনয়ন দেওয়া হবে। কিন্তু রাজনৈতিক কারণে যখন মামুনুল হক সাহেবের সাথে বিএনপির হয় না, সেখানে ববি হাজ্জাজকে মনোনয়ন দেয়। তো মামুনুল হক সাহেব যে কোনোভাবে সেখানে বিজয়ী হয়ে আসবেন, এই আত্মবিশ্বাস তার ছিল, এবং তিনি একটি সাক্ষাৎকারে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে না, এখানে আসলে প্রতিযোগিতা করার মতো প্রার্থী নাই তাদের সঙ্গে, যেখানে প্রতিযোগিতা আছে সেখানেই তো গণ্ডগোল হবে, বা এখানে উনি গণ্ডগোল করার মতো মানুষ নন, মানে তার সাথে গণ্ডগোলের প্রয়োজন আসলে, ভোট আসলে আমি হয়ে যাব। কিন্তু দেখা গেল যে আসলে তিনি হতে পারেননি। তো যাই হোক, এখন পরবর্তীতে তিনি একটি সাক্ষাৎকার একটি গণমাধ্যমে দিয়েছেন, ইউটিউবে দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে আমি যদি বিএনপির সঙ্গে থাকতাম তাহলে আমি বিজয়ী হতাম এবং মন্ত্রী হতাম। তো এটা তার আক্ষেপ, ক্ষোভ, বিক্ষোভ, না হতাশা নাকি খোঁচা, এটা বোঝা যাচ্ছে না। ইট মিনস যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে, আমাকে ইঞ্জিনিয়ারিং করে ঠকিয়ে দেওয়া হয়েছে,
আমি বিএনপির জোট ছেড়ে চলে আসছি। এই জন্য পুরো প্রশাসন এবছর যারা বিএনপিকে ক্ষমতা আনার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে, তারা মূলত আমাকে এখানে হারিয়ে দিয়েছে। এটা গেল একটা। দ্বিতীয়ত হলো যে আমি রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছি। আমার আসলে জামাতের সঙ্গে আসাটা ঠিক হয়নি। বিএনপির সঙ্গে থাকলেই আমার রাজনৈতিক একটা ভবিষ্যৎ হতো, মন্ত্রী হতাম, এমপি হতাম, এলাকার সেবা করতে পারতাম এবং আমার জন্য একটা আইডেন্টিটি থাকতো, অনুশোচনা। থার্ডলি হলো আক্ষেপ, যে এখানে আমার যে পারিবারিক ভোট আছে, আমার নিজের ব্যক্তিগত ভোট আছে, সাংগঠনিক ভোট আছে, এর বাইরে জামাতের যে ভোট, সেই জামাতের ভোট আমাকে দেয়া হয়নি। আমার সঙ্গে জামাত প্রতারণা করেছে, বেইমানি করেছে, এরকমও ইন্ডিকেশন থাকতে পারে। এর কারণ হলো মামুনুল হক যদি পার্লামেন্টে থাকতেন, তাহলে তার যে বাগ্মিতা, তার যে উচ্চতা, সেখানে আসলে জামাতের আমির শফিক সাহেবকে কোনো নেতাই মনে হতো না। ডাক্তার আবদুল্লাহ তাহের যিনি আছেন, তাকে কোনো নেতাই মনে হতো না। নাহিদ যারা এমপি হয়েছেন, আক্তার যারা এমপি হয়েছেন, হাসনাত আবদুল্লাহ হয়েছেন, এই তরুণরা সবাই মামুনুল হক করত যদি তিনি এমপি হয়ে যেতেন। এবং সেক্ষেত্রে ডেপুটি লিডার, চিফ হুইপ, অন্য যে পদগুলো আছে, এটা মামুনুল সাহেবকে না দিয়ে কোনো উপায় ছিল না। এতে করে এখন জামাত যেভাবে মানে একটা অনুগত 11 দল পেয়েছে, যেখানে তার কর্মকাণ্ডে, তার সিদ্ধান্তে কোনো বাধা তৈরি করবে না, এদের জামাতের বাইরে যাওয়ার সাধ্য নেই, সাধও নেই, যোগ্যতাও নেই এখন যারা আছে। কিন্তু মামুনুল হকের যে কানেক্টিভিটি, তার সঙ্গে ডিজিএফআই কানেকশন ছিল, তার সঙ্গে তারেক রহমান সাহেবের কানেকশন ছিল, শেখ হাসিনার কানেকশন ছিল, তার সঙ্গে বাংলাদেশ ইসলামী অঙ্গনের এমন কোনো জায়গা নেই সেই কানেক্টিভিটি ছিল না সবার সঙ্গে। তিনি দাওয়াত দিলে ইসলামী অঙ্গনের মানে কোনো লোক তার কাছে আসবেন না, আর তিনি কোনো একটা দরবারে যাবেন না, তাকে সম্মান দেখানো হবে না, এরকম ঘটনা আসলে বাংলাদেশে কল্পনাই করা যায় না। তো সেই মানুষটিকে মানে একটা মানে জামাতের মধ্যে নেওয়া মানেই জামাতের যে মানে নিজস্ব যে বলয় আছে, সেই বলয়ে তাদের যে আধিপত্য, সেই আধিপত্যটা অন্যের হাতে তুলে দেওয়া। এখন এবার কিন্তু তারেক রহমান সাহেব ঠিক সেম কাজটি করেছেন। তিনিও তার দলের মধ্যে তাদেরকে মন্ত্রী বানিয়েছেন, এমপি বানিয়েছেন, মানে যাদের আনুগত্য প্রমাণিত এবং যাদের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের চরিত্রের মিল রয়েছে, ক্যারেক্টারিস্টিক্সের মিল রয়েছে। এবং তারেক রহমান সাহেব তাদের চোখের দিকে তাকালে তারা বুঝতে পারেন যে ওরা কি চায়। আর যাদেরকে তারেক রহমান সাহেব ক্ষমতা দিয়েছেন, তারাও তারেক রহমান সাহেবের চোখের দিকে তাকালে বুঝতে পারেন নেতা কি চাচ্ছে, নেতার বডি ল্যাঙ্গুয়েজ কি, নেতার চোখ কি, নেতার রসায়ন কি, এই জিনিসগুলো বুঝতে পারেন। এখন এই বোঝার ফলে কি হলো, কি যোগ্যতা আছে কি নেই ডাজ নট ম্যাটার। কে চরিত্রবান, কে চরিত্রহীন, কে ডাকু মনসুর, কে অলি আল্লাহ, কে গাউস কুতুব, এই সমস্ত চিন্তার ব্যাপার না। রাজনীতি হলো একটা সমীকরণের বিষয়। তো সেই সমীকরণ যেভাবে তারেক রহমান সাহেব মিলিয়েছেন, তার পছন্দের লোক দিয়ে তিনি মানে তার দল সাজিয়েছেন, একইভাবে শেখ হাসিনাও ঠিক সেম কাজটি করতেন, একইভাবে এরশাদ সাহেবও ঠিক সেম কাজটি করতেন, বেগম জিয়াও সেম কাজটি করতেন, বঙ্গবন্ধুও সেম কাজই করেছেন। এটা সবাই করে। তো জামাত কেন অযথা একটা উৎকট, উদ্ভট তাদের দৃষ্টিতে, বা মানে ওভার কোয়ালিফাইড, যাদের মানে সিএস আছে, পর্সা আছে, বিএস আছে, আরএস আছে, খতিয়ান আছে, বাপদাদা 14 গোষ্ঠীর নাম আছে, তো এরকম লোক এনে ঝামেলা বাঁধানোর দরকারটা কি? তো সেই অর্থে যে মামুনুল হক যে খোঁচাটা দিয়েছেন যে আমি আওয়ামী লীগ বিএনপিতে গেলে মন্ত্রী হতাম, এমপিও হতাম, এর মাধ্যমে তিনি তার মনের যে আক্ষেপ, দীর্ঘশ্বাসকে তিনি উস্কে দিয়েছেন। আর এটা যে রাজনৈতিক পরিণতি, এখন রাজনীতির ময়দান, ঈদের পর থেকে যে রাজনৈতিক পরিণতি হবে, সেই পরিণতি খুব দ্রুত আপনি দেখতে পারবেন যে নতুন সমীকরণ দাঁড়িয়ে গেছে রাজপথে। সংসদে একরকম, আর রাজপথে আর একটা নতুন সমীকরণ, যা কিনা সরকারের জন্য আর বিরোধী দল কারোর জন্য ভালো হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।